নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ। স্বামী অখণ্ডানন্দের পুণ্যস্মৃতি। পর্ব 1। স্বামী অখণ্ডানন্দ 1864 থেকে 1937 কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁর পূর্বাশ্রমের নাম ছিল গঙ্গাধর ঘটক। তিনি কিশোর অবস্থায় শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। ঠাকুর তাঁর তপশ্চর্যার প্রশংসা করতেন এবং বলতেন এটা তাঁর পূর্বজন্মের সাধনার ফল। তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে ভারতের অনেক স্থানে ভ্রমণ করেছিলেন এবং হিমালয় অতিক্রম করে তিব্বতে গিয়েছিলেন। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ সংঘের তৃতীয় অধ্যক্ষ হয়েছিলেন। প্রথম দর্শন দক্ষিণেশ্বরে। 1883-84 সালের গ্রীষ্মকালে আমি প্রথম দক্ষিণেশ্বরে যাই। তখন আমার বয়স 15-16 হবে। ঠাকুরের কাছে যেদিন আমি প্রথম যাই সেদিন তিনি হাসতে হাসতে আমাকে বড় যত্ন করে নিজের কাছে বসালেন। প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলেন, তুই আমাকে আগে দেখেছিলি? উত্তরে আমি বলেছিলাম, হ্যাঁ, একেবারে খুব ছেলেবেলায় আপনাকে একবার দীননাথ বোসের বাড়িতে দেখেছিলাম। স্বামী অদ্বৈতানন্দ গোপাল দাদা ঠাকুরের কাছে ছিলেন। তাকে ডেকে ঠাকুর হাসতে হাসতে বললেন, ওহে শোনো শোনো, এ বলছে কিনা খুব ছেলেবেলায় দেখেছিল। উফ, এর আবার ছেলেবেলায়। বেলা পড়তেই তিনি আমাকে কালীঘর ও বিষ্ণুঘরে প্রণাম করে পঞ্চবটিতে যেতে বলেন। পঞ্চবটি থেকে ঠাকুরের ঘরে প্রায় সন্ধ্যার সময় ফিরে আসি। তখন কালীবাড়ির 2 নহবতখানায় নহবত বেজে উঠল। আরতির ঘণ্টাধ্বনিতে সুবিশাল কালীবাড়ি মুখরিত হয়ে উঠল। তারপর আমি ঠাকুরের ঘরে ঢুকতে যাচ্ছি, দেখছি ঘর অন্ধকার করে ধুনো দিয়েছে, আর তার মাঝে ঠাকুর বসে আছেন দেখাই যাচ্ছে না, আর বাহ্যজ্ঞানও নেই। দক্ষিণেশ্বর থেকে সকালে আমি যখন কলকাতা যাচ্ছি তখন বললেন হাসতে হাসতে, আবার আসিস শনিবারে। যাতায়াত। এর অল্প কয়েকদিন পরে আবার একদিন শনিবারে তাঁর কাছে গেলে তিনি আর সেদিনকে আমাকে ফিরতে দিলেন না। সন্ধ্যার পর আরতি হয়ে গেলে তিনি পশ্চিম দিকের বারান্দায় আমাকে একখানা মাদুর দিয়ে বললেন, পাত। তারপর একটা বালিশ এনে শুলেন। তারপর আমাকে সুখাসনে বসিয়ে ধ্যান করালেন। বললেন, একেবারে ঝুঁকে বসতে নেই, আবার এমনি টান হয়েও বসতে নেই। বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা, পেট ভরবে। এই দিনই তিনি আমাকে দীক্ষা দেন, জিভ টিপে লিখে। তারপর শুয়ে পড়লেন এবং আমার কোলে পা রেখে পা টিপে দিতে বললেন। তখন একটু একটু কুস্তি করি। আমি একটু জোরে টিপে দিতেই বললেন, ওরে করিস কি, ছিঁড়ে যাবে যে, এমনি করে আস্তে আস্তে। তখন দেখি শরীর কি নরম, যেন হাড়ের উপর মাখন দেওয়া হয়েছে। আমি একটু অপ্রস্তুত হয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, তবে আমি কি করে টিপব? তিনি বললেন, এমনি করে আস্তে আস্তে হাত বুলো। তখন তাই করলাম। বললেন, নিরঞ্জন ওই রকম জোরে করেছিল। আমি বৈকালে গিয়ে তাঁর কাছে রাত্রিবাস করে পরদিন সকালে প্রায়ই চলে আসতাম। আমি তখন প্রত্যহ একবার মালসা পুড়িয়ে সপাক হবিষ্যি করতাম। বহু সাধাসাধি করেও কোনো ব্রাহ্মণের বাড়িতে নারায়ণ শিলার প্রসাদও কেউ খাওয়াতে পারেনি। পাছে কালীবাড়িতে খেতে হয় এই ভয়ে, আবার তার কাছে গিয়ে সপাক হবিষ্যান্ন খেতেও সাহস হতো না বলে সকালেই আমি কালীবাড়ি থেকে চলে আসতাম। তখন আমি প্রত্যহ 4 বার গঙ্গা স্নান করি বিনা তেলে। মাথার চুল বড় উস্কো খুস্কো এবং হরিতকি ছিল আমার মুখশুদ্ধি। হরিতকির বাড়াবাড়িতে ঠোঁট দুটো সর্বদাই সাদা হয়ে থাকত। এইরকম আসি যাই। ঠাকুরের কাছে তখন হরিশ ও লাটুকে অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ বেশিরভাগ দেখতাম। এইরকম যাওয়া আসা করতে করতে একদিন ঠাকুর আমাকে বললেন, তুই ছেলে মানুষ,
তোর অত বুড়োটেপনা ভাব কেন? অতটা ভালো নয়। হরিতকিং ভুখ্যাবজাজন মাতেব হিতকারিণী কদাচিৎ কুপ্পতে মাতা নোদরস্থা হরিতকি হরিং হরিতকিঞ্চৈব গায়ত্রীং জাহ্নবি জলম অন্তর্মল বিনাশায় স্মরেত ভক্ষেত জপেত পিবেত। হে রাজন, মার মতো উপকারী হরিতকি নিত্যই খাও। মাও কখনো রাগ করেন, কিন্তু উদরস্থা হরিতকি কখনো অনিষ্ট করে না। অন্তর্মল দূর করিবার জন্য শ্রীহরির স্মরণ, হরিতকি ভক্ষণ, গায়ত্রী জপ ও গঙ্গাজল পান করিবে। ঠাকুরের কাছে যাবার আগে থেকেই আমি খুব প্রাণায়াম করতাম। প্রাণায়াম সন্ধ্যার। দিন দিন সেই প্রাণায়াম বাড়াতে বাড়াতে আমার এমন অবস্থা হয়েছিল যে সেদ ও কম্প হতো। গঙ্গায় ডুব দিয়ে নিচে দুটো কি একটা পাথর ধরে অনেকক্ষণ কুম্ভক করতাম। ওইরূপ প্রত্যহ প্রাণায়াম করতে করতে ওর উপর একটা বড় ঝোঁক চেপে গেছিল। ঠাকুরের কাছে গিয়ে এই কথা বললে তিনি প্রাণায়াম করতে নিষেধ করেন। তার কারণ, প্রাণায়ামের ফলে আমার কোনো কঠিন রোগ হতে পারে। নিত্য গায়ত্রী জপের জন্য উপদেশ দিলেন। বললেন, রোজ গায়ত্রী জপ করবি। একটা একাদশীর দিনে কলকাতা থেকে উপসী আমি কোঁচার খুঁট গলায় ফেলে ঠাকুরের জন্য একটা তরমুজ নিয়ে ঠিক দুপুরের পর তার কাছে হাজির হই। গ্রীষ্মকাল, একে ছেলে মানুষ, তাতে গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্রে মুখ লাল হয়ে উঠেছে। ঠাকুরের কাছে গিয়ে তরমুজটি দিয়ে প্রণাম করতেই তিনি ভারী খুশি। বললেন, আজ তুই আবার এখনই যাবি নাকি? আমি বললাম, আগে না। সকালে উঠে তিনি আমাকে এক গাড়ু জল নিয়ে পঞ্চবটির দিকে তাঁর সঙ্গে সঙ্গে যেতে বললেন। আমি পঞ্চবটিতে গেলাম। পঞ্চবটির পূর্ব দিকে পূর্বাশ্ব হয়ে ধ্যান করতে বললেন, বলে চলে গেলেন। খানিক পরে তিনি আমার কাছে এসে আমাকে ধরে একটু সোজা করে বসিয়ে দিয়ে বললেন, একটু বেঁকে যাস। তারপর আবার তাঁর সঙ্গে সঙ্গে ফিরে আসলাম। ফিরে এসে বললেন, আমার সঙ্গে চাঁদনির ঘাটে চল। যাবার সময় তিনি আমাকে একটা কমণ্ডলু সঙ্গে নিয়ে যেতে বললেন। ঘাটে গিয়ে আমি তাকে স্নান করিয়ে নিয়ে এলাম। ভিজে কাপড়েই এলেন। ঘরে এসে তাঁর একখানা কাপড়ে একটু গঙ্গা জলের ছিটে দিতে বললেন। কালীঘাটের মা কালীর পট তাঁর ঘরে থাকত। সেই পটের কাছে গেলেন। সেখানে ঠাকুরবাড়ির মহাপ্রসাদ থাকত। তারই দু একটা কণিকা নিজ মুখে দিলেন, আমাকেও দিলেন। তারপর মা কালীর পটের কাছে ও কালী, ও কালী বলে ডান হাতের 3 নখে বাঁ হাতের তালুতে আস্তে আস্তে বুকের কাছে হাততালি দিয়ে অর্ধ নিমিলিত নেত্রে অনেকক্ষণ রইলেন। তারপর চক্ষু মেলতেই দেখেন কালীঘর বিষ্ণুঘরের ফল মিষ্ট প্রসাদ এসেছে। সেদিন নিজে বেলপানা খেয়ে আমাকে একটু দিলেন। ফল প্রসাদও একটু একটু খেয়ে আমাকে দিলেন। প্রসাদী বেলপানার কথা খুবই মনে আছে। তারপর তার সেই ছোট চৌকিখানার উপর বসে একটু তামাক খেলেন। ভোগারতির পর তিনি আমাকে নিয়ে তার ঘরের পূর্ব দিকের বারান্দায় দুটো খিলানের মাঝে এসে বলছেন, যা গঙ্গা জলে পাক, মা কালীর প্রসাদ মহাহবিষ্যি, যা খেগে যা। আমি বললাম, আচ্ছা। উঠোন দিয়ে যাচ্ছি, পেছু ফিরে দেখি দাঁড়িয়েই আছেন। দেখছেন কালীঘরে যাচ্ছি না বিষ্ণু ঘরে যাচ্ছি। মনে মনে করছি, ঠাকুর বিষ্ণু ঘরে যেতে বললেও তো পারতেন, কিন্তু কালীঘরে, সেখানে মাছ টাছ হয়, কেন যেতে বললেন? কিন্তু শেষ পর্যন্ত কালীঘরেই যাওয়া হলো। কালীঘরে গিয়ে আমি নিরামিষ প্রসাদই খেয়েছিলাম। চাপ চাপ ছোলার ডাল এখনও মনে আছে। খেয়ে ফিরে এসে দেখি ঠাকুর আমার জন্য একটা পানের খিলি হাতে করে তার ঘরের পূর্ব দিকের দরজার চৌকাঠের কাছে ঘরের ভিতর দাঁড়িয়ে আছেন। আমি আসতেই আমাকে বললেন, খা, খাওয়ার পর দুটো একটা খেতে হয়, নইলে মুখে গন্ধ হয়। এই বলেই তিনি বললেন, দেখ, নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়, এত বড় বড় চোখ, ভেতর দিকে টান, কলকাতার রাস্তা দিয়ে যায় আর বাড়ি ঘরদোর ঘোড়া গাড়ি
সব নারায়ণময় দেখে। তুই তার কাছে যাস, সিমলে বাড়ি। ঠাকুরের মুখে এই কথা শুনে আমি তার পরদিনই স্বামীজির আদিবাড়ি সিমলেতে গিয়ে হাজির হলাম। স্বামীজিকে দেখলাম বাইরের একখানা ঘরের বিছানার উপর ডাক্তার রাজেন্দ্রলাল মিত্রের বুদ্ধগয়া বইখানি খুলে পড়ছেন। বইখানি প্রায় ওয়েবস্টারের অভিধানের মতো বড়। ঘরখানিতে নানা আবর্জনা ছড়ানো, বিছানাটিও তথৈবচ। আমি কিন্তু নরেনকে পেয়েই মুগ্ধ। ওইসব তখন আমার চোখে পড়লেও মনে কিছু হয়নি। ঘরে ঢুকেই নরেনের শ্বশ্রুবিশিষ্ট গুরুগম্ভীর ভালোবাসাময় দিব্যমূর্তি দর্শনে আমি মুগ্ধ। আমি গিয়েই তাকে বললাম, ঠাকুর আমাকে এখানে পাঠিয়েছেন। বললেন, বসো। বলেই বাড়ির ভিতর হতে এসে বসলেন ও একটু কথাবার্তার পরে বললেন, ঠাকুরের কাছে গেছলি বুঝি, আবার আসবি? তারপর ঠাকুরের কাছে গিয়ে সব কথা তাকে বললাম। ঠাকুর বললেন, নরেনের কাছে গেছলি? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ, আপনি যা বলেছিলেন তাই বটে। তুই একদিনের দেখায় কি করে জানলি? আমি গিয়ে দেখলাম তার সেই বড় বড় চোখ আর একখানা বড় ইংরেজি বই নিয়ে পড়ছেন। ঘরে চারদিকে আবর্জনা, কিন্তু কোনো দিকে তাঁর মন নেই। তাঁর মন যেন জগতেই নেই। ঠাকুর বললেন, খুব যাবি, খুব খুব তার সঙ্গ করবি। স্বামীজির পিতৃবিয়োগের পর অনেক দিন তিনি ঠাকুরের কাছে যাননি। ঠাকুর তার জন্য বড় ভাবতেন, অনেকবার ডেকেও পাঠিয়েছেন, কিন্তু স্বামীজির তখন মনের অবস্থা বড় খারাপ। বোধহয় তার দুঃখের কথা শুনে পাছে ঠাকুর কাতর হন, এই জন্য স্বামীজি তখন আসতেন না। তারপর থেকে ঠাকুরের কাছে গেলেই স্বামীজি, রাখাল মহারাজ, কালী মহারাজ, শরৎ মহারাজ এদের কারো না কারোর সঙ্গে আমার দেখা হতো। একদিন হবিষ্যি করে ঠাকুরের কাছে গিয়ে সন্ধ্যাবেলা ফিরে আসব। সেই সময় একটা লোক দক্ষিণেশ্বর থেকে কলকাতায় আসছিল। আমাকে কে একজন তার সঙ্গে কলকাতায় যাবার কথা বলায় ঠাকুর বললেন, না না, ও ছেলে মানুষ, ওই রণ পেয়ে মানুষটার সঙ্গে ও হাঁটতে পারবে না, এদের সঙ্গে যাবে এখন। সেদিন ঠাকুরের মেয়ে ভক্ত যোগেন মা, গৌরমা, কৃষ্ণভাবিনী এরা সব ঠাকুরের কাছে তার ঘরে বসেছিলেন। তাদের সঙ্গে আমার যাবার কথা বলছিলেন। সেদিন শরৎ মহারাজও ছিলেন। আমরা একসঙ্গে সন্ধ্যারতির পর বড়নগরে এসে শেয়ারের গাড়িতে উঠলাম। ছেলে ছিলাম দুজন। শরৎ মহারাজ আমার বড়। আমার মনে তখন মাঝে মাঝে এই চিন্তা উঠত যে ঠাকুর বলেন আমার হবিষ্যি করা, তেল না মাখা, মাছ না খাওয়া, কঠোর করা, হরিতকি খাওয়া ইত্যাদি বড় বুড়োপনা। তাই আমি ভাবতাম এগুলো তো ভালো নয়, তবে ছেড়ে দিলেই তো হয়। সেই সময় একদিন ঠাকুরের কাছে গেছি, প্রসাদও পেয়েছি। তারপর তিনি একটু শুয়ে উঠেছেন, এমন সময় কয়েকটি গৃহস্থ ভক্ত ঠাকুরের কাছে এলেন। আমি মেজে মাদুর পেতে দিলাম। তারা কিছুক্ষণ পর ঠাকুরকে বললেন, মশাই, আপনার কাছে এই যে সব ছোট ছোট ছেলে সংসার ধর্ম না করে সন্ন্যাসী হওয়ার জন্য আসে, এটা কি ভালো? ঠাকুর উত্তরে বললেন, বাপু, তোমরা তো এদের জন্মটাই দেখছো, আগের জন্মের কথা তো জানো না। সেই জন্মে এরা যে সংসার ধর্ম শেষ করে এসেছে। এই দেখো, এক মায়ের 4টি ছেলে, তার মধ্যে একটি ছেলে জ্ঞান হওয়ার পর থেকে বলে, আমি তেল মাখবো না, মাছ খাবো না, হবিষ্যি করব। বাপ মা সাধাসাধি করে, মারবার ভয় দেখায়, তবু সে ছেলে তার ত্যাগের ভার ছাড়ে না। আর 3টি ভোগে মত্ত, যা পায় তাই খায়, যত পায় তত খায়। দেখো, ওই যে ছেলেটি একটু বড় হতে না হতে সব ত্যাগ করতে চায়, তার সত্যগুণ বেশি। সত্যগুণের যখন উদয় হয় তখন এই সব হয়। ঠাকুরের মুখে এই কথা শুনে ওই হবিষ্যি ও আচারাদির প্রতি আমার শ্রদ্ধা দ্বিগুণ বেড়ে গেল। যাকে তিনি ভালোবাসতেন তাকে শনি মঙ্গলবারে আসতে বলতেন। বলতেন, এ কালে কলিতে নারদিয়া ভক্তি ভালো, হৃদে কালী, মুখে হরি, আর কপালে ত্রিপুণ্ডরক। শনি মঙ্গলবারে ধ্যান জপ অধিক করে করতে বলতেন। বলতেন, শনিবার মধুবার। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।